Breaking news. Jeffrey Epstein. Today's big breaking news. Jeffrey Epstein. সবাইকে স্বাগতম। তোমরা দেখছো আমি আর এআই। আজ আমরা নিজেদের সভ্য মানুষ বলি। আমাদের আছে আইন, আদালত, মানবাধিকার সংগঠন। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছুর পরেও যদি অন্ধকার টিকে থাকে, তাহলে কি আমাদের সভ্যতা শুধু একটা পাতলা মুখোশ? আর যদি সেই মুখোশ কেউ একদিন খুলে ফেলে, আমরা কি সত্যি প্রস্তুত থাকি তার ভিতরের চেহারা দেখার জন্য? কোনো বড় কেলেঙ্কারি ঘটলেই আমরা হঠাৎ খুব ন্যায়পরায়ণ হয়ে যাই। আমরা বিচার চাই, আমরা মিছিল করি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি, শাস্তি চাই, সত্য চাই। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি সত্য চাই, নাকি আমরা শুধু একজন ভিলেন চাই? আমরা 21 শতকে আছি, স্মার্টফোন আছে, এআই আছে, মহাকাশে যাচ্ছি, তবু মানুষের লোভ, ক্ষমতা আর বিকৃতি বদলায়নি। প্রশ্ন এপিস্টাইন না, প্রশ্ন মানুষ কি বদলেছে, নাকি শুধু তার মুখোশ বদলেছে? যদি সভ্যতা সত্যি পাতলা হয়, তাহলে আমরা কতটা নিরাপদ? জেফ্রি এপস্টিন শুধু একটি নাম নয়, সে কি ছিল শুধু একজন মানুষ, নাকি একটি সিস্টেমের আয়না? একজন মানুষ, একটা দ্বীপ, বিশ্বের সেরা ধনী ও রাজনীতিবিদরা আসতেন যৌন আনন্দ নিতে। একজন মানুষের পক্ষে কি সেটা সম্ভব ছিল? প্রসঙ্গে উল্লেখ আছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কম বয়সী মেয়েদের দ্বীপে আনা হতো। অনেকেই বলেছেন তাদের প্রতারণা বা লোভ দেখিয়ে আনা হয়েছিল। রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিরা দ্বীপে আসতেন। এমন অভিযোগ ও ফ্লাইট লগ নিয়ে বহু বিতর্ক হয়েছে, তবে সবার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। যৌন শোষণের অভিযোগ, ভিকটিমদের মামলায় দাবি করা হয়েছে যে দ্বীপে যৌন নির্যাতন ও শোষণ চলত। এসব অভিযোগ পরবর্তীতে ফেডারাল তদন্তের অংশ হয়। দ্বীপে ব্যাপক সিসিটিভি ও কঠোর নিরাপত্তা ছিল বলে জানা যায়। কিছু অভিযোগে বলা হয় গোপনে রেকর্ডিং করা হতে পারে, যদিও এ বিষয়ে সব তথ্য প্রকাশ্যে প্রমাণিত নয়। গুজব কেন এত বেশি ছড়ায়? এপস্টিন কেসের সাথে নানা ভয়ঙ্কর গুজব জুড়ে দেওয়া হয়েছে। রিচুয়াল, ক্যানিবালিজম, গোপন তালিকা, এগুলোর পক্ষে যাচাইযোগ্য প্রমাণ নেই। কোনো আদালতে এসব প্রতিষ্ঠিত হয়নি। তাহলে মানুষ কেন বিশ্বাস করে? কারণ যখন ক্ষমতার ওপর বিশ্বাস ভাঙে, মানুষ কল্পকাহিনীতে আশ্রয় নেয়। গুজব কখনো কখনো সত্যের অভাব পূরণ করে। এই গুজবে বহু প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, যখন ক্ষমতার অপরাধ
একসাথে আসে, তখন মানুষের কল্পনা ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা ভাবি, যদি এতটুকু সত্য হয় তাহলে হয়তো আরো বড় কিছু লুকানো আছে। ভয় গল্প তৈরি করে, রাগ গল্প ছড়ায়, অনিশ্চয়তা গল্পকে শক্ত করে, ন্যায় বিচার প্রমাণ চায়, প্রতিশোধ গল্পেই সন্তুষ্ট, ন্যায় ধীর, প্রতিশোধ দ্রুত। আর আমরা দ্রুত জিনিসই বেশি পছন্দ করি। যদি আমরা প্রমাণ ছাড়াই কাউকে দোষী বানাই, তাহলে আমরা কি অপরাধের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, নাকি আমরা নিজেরাই ভিড়ের অংশ হয়ে যাচ্ছি? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা অন্য জায়গায়। যদি আমরা সত্য আর গুজব আলাদা করতে না পারি, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? যারা গুজব ছড়াচ্ছে তারা কি সুস্থ মানসিকতার মানুষ, নাকি মানুষকে শুধু বিভ্রান্ত করতে চায়? যাদের নাম জড়িয়েছে তাদের নাম বাদ দিয়ে যদি সাধারণ মানুষের নাম জড়াতো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি সত্যের মুখ দেখতে পেতাম। মনে করো, তুমি এমন কিছু জানো যা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষদের অস্বস্তিতে ফেলতে পারে। তুমি গ্রেপ্তার হলে, কোর্ট ডেট সামনে, মিডিয়া নজর রাখছে তোমার ওপর। তারপর হঠাৎ একদিন খবর এলো তুমি আর বেঁচে নেই। এটা কি কাকতালীয়, নাকি গল্পটা এখান থেকেই শুরু? জেফ্রি এপস্টাইন, যার জন্ম 1953 সালে নিউ ইয়র্কে, কলেজ ড্রপ আউট, তবু ওয়াল স্ট্রিটে উত্থান। সে নিজেকে উপস্থাপন করত ধনী ক্লায়েন্টদের অর্থ পরামর্শদাতা হিসাবে। কোনো বড় পাবলিক কোম্পানির সিইও না, কোনো নির্বাচিত রাজনীতিবিদ নয়, সে কোনো বিশ্বমানের খেলোয়াড় নয়, সে কোনো বিনোদন জগতের তারকা নয়। তবুও রাজনীতি, ব্যবসা, একাডেমিয়া, সেলিব্রিটি সার্কেল সব জায়গায় তার অবাধ প্রবেশ ছিল। প্রশ্ন উঠতেই পারে, অ্যাক্সেসের এই শক্তি সে কোথা থেকে পেল? টাকা নাকি সম্পর্ক? অভিযোগ অনুযায়ী 2000 সালের শুরু থেকে তরুণীদের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো। কিছুজন সাক্ষ্য দিয়েছে, কিছু মামলা হয়েছে, কিছু সমঝোতা হয়েছে। 2005 সালে ফ্লোরিডায় প্রথম গুরুতর অভিযোগ ওঠে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ম্যাসাজ নামে বাড়িতে আনা হতো, যা পরে যৌন শোষণে রূপ নিত বলে অভিযোগ। 2008 সালে সে একটি বিতর্কিত প্লি ডিল পায়, 18 মাস সাজা। বাস্তবে প্রায় 13 মাস পর মুক্তি। জবের জন্য ওয়ার্ক রিলিজ সুবিধা, জবের জন্য দিনের বেলা মুক্তি আর রাতের বেলায় জেল বন্দি। অনেকেই প্রশ্ন তোলে, একজন সাধারণ নাগরিক কি এমন সুবিধা পেত? আইনের সামনে সবাই সমান, এই কথাটা কি বাস্তবে সমানভাবে কাজ করে? দিন যায়, মাস যায়, বছর কেটে যায়,
কেস প্রায় জনমনে হারিয়ে যায়। তারপর 2019 সালে নিউ ইয়র্কে ফেডারেল চার্জে আবার গ্রেপ্তার, অভিযোগ যৌন ট্রাফিকিং। এবার মিডিয়া ঝড় ওঠে, জনগণ ভাবে এবার হয়তো সব বের হবে, কিন্তু ট্রায়াল শুরুর আগেই ঘটে যায় আর এক ঘটনা। আগস্ট 2019, ম্যানহাটানের জেলে তার মৃত্যু। অফিসিয়াল ঘোষণা আত্মহত্যা, কিন্তু রিপোর্টে উঠে আসে কিছু অসঙ্গতি। আগে তাকে সুইসাইড ওয়াচে রাখা হয়েছিল, পরে তা সরানো হয়। তার সেলমেটকে সরানো হয়েছিল, কিছু ক্যামেরা কাজ করেনি বলে রিপোর্ট। এগুলো কি শুধু প্রশাসনিক ব্যর্থতা নাকি অস্বাভাবিক মিল? আমি বলছি না কি হয়েছে, আমি শুধু জিজ্ঞেস করছি এত কাকতালীয় একসঙ্গে কি করে ঘটে? তার সহযোগী হিসেবে অভিযুক্ত হন ঘিসলাইন ম্যাক্সওয়েল। 2021 সালে তিনি যৌন ট্রাফিকিং সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হন। এটা দেখায় ঘটনাগুলো ছিল সংগঠিত রিক্রুটমেন্ট, গ্রুমিং, পুনরায় রিক্রুটমেন্ট। কিন্তু বড় প্রশ্নটা অন্য। এপস্টিন কি একা কাজ করত, নাকি সে ছিল বৃহত্তর এক সমাজের কাঠামোর অংশ? তার সামাজিক বৃত্তে বহু প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক যোগাযোগ মানেই অপরাধ প্রমাণ নয়, নাম থাকা মানেই দোষী হওয়া নয়। আইন আদালতে প্রমাণ চায়, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া অনুমানেই সন্তুষ্ট। যখন ক্ষমতাবানদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মানুষ দ্রুত দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলে সবটাই ষড়যন্ত্র, আরেক দল বলে সবটাই কভার আপ। কিন্তু মাঝখানেই যে জায়গাটা, সন্দেহ প্লাস প্রমাণ প্লাস জটিল বাস্তবতা, আমরা কি সেটা দেখতে চাই, নাকি সরল গল্পেই শান্তি পাই? কিছুদিন এই কেস ছিল বিশ্ব হেডলাইন, তারপর নতুন খবর জায়গা নেয়। আমাদের মনোযোগ সীমিত। প্রশ্ন হলো, যখন আলো সরে যায় তখন কি সত্য অন্ধকারে ঢেকে যায়, নাকি সত্য ধীরে ধীরে আইনি প্রক্রিয়ায় এগোয়? যা নাটকীয় নয়, তা ভাইরালও নয়। সম্ভাবনা এক, সে ছিল একজন অপরাধী, ধরা পড়েছিল, লজ্জা ও শাস্তির ভয়ে আত্মহত্যা করেছে। সম্ভাবনা দুই, তার কাছে এমন তথ্য ছিল যা অন্যদের অস্বস্তিতে ফেলতে পারত, তাই তার মৃত্যু সুবিধাজনক ছিল। কোনটা সত্য আমরা নিশ্চিত নই, আর হয়তো এই অনিশ্চয়তাই সবচেয়ে অস্বস্তিকর। হয়তো প্রশ্নটা এপিস্টেন না, হয়তো প্রশ্নটা ক্ষমতা কত দূর যায়, আইন কি বাস্তবে সবার জন্য সমান, সামাজিক মর্যাদা কি সন্দেহকে নরম করে,
আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্য জটিল হয় আমরা কি সেটা গ্রহণ করতে প্রস্তুত, নাকি আমরা এমন গল্প চাই যেখানে ভিলেন স্পষ্ট আর শেষটা সিনেমাটিক? একজন মানুষ মারা গেছে, একটি কেস আদালতে পুরোপুরি শেষ হওয়ার আগেই থেমে গেছে, কিন্তু প্রশ্নগুলো থামেনি। জেফ্রি এপস্টাইন হয়তো ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, কিন্তু তার চেয়ে বড় বিষয়, সে কি কেবল একজন অপরাধী ছিল, নাকি একটি সিস্টেমের প্রতিফলন? যদি সমস্যা একজন মানুষে সীমাবদ্ধ হয় তাহলে আমরা নিরাপদ, কিন্তু যদি সমস্যা কাঠামোতে হয় তাহলে প্রশ্নটা আমাদের সবার দিকে ঘুরে আসে। আমরা কি সত্যি সত্য চাই, নাকি রহস্য? জেফ্রি এপস্টাইন নিয়ে বহু স্বনামধন্য রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকা, বিশ্বমানের খেলোয়াড়, সবার নাম সোশ্যাল মিডিয়ায় উঠেছে এবং সেগুলো বেশিরভাগই গুজব। তাই Great party, isn't it? কোনটা Yeah, সত্য wonderful to see you, everyone. কোনটা মিথ্যে Absolutely. Cheers to that. তা জানার জন্য আমি এআইয়ের সঙ্গে কথা বলে ফ্যাক্ট চেক করে জানবো। এখন গ্রোক এআইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলো, আমি এখানেই আছি। কি নিয়ে কথা বলতে চাও? জেফ্রি এপস্টাইনের জেলে মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি ক্ষমতাধর কিছু লোকের দ্বারা সাজানো হত্যাকাণ্ড? এটা একটা বিতর্কিত বিষয়। চলো দেখি কি বলে তথ্যগুলো। অফিসিয়ালি জেফ্রি এপস্টাইনের মৃত্যু আত্মহত্যা বলেই রুল করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনার, এফবিআই আর জাস্টিস ডিপার্টমেন্টের 2 ফেব্রুয়ারি সবাই একমত, হ্যাঙ্গিং দিয়ে আত্মহত্যা। 5292 নামিয়ে ঘাড়ে এসব পুরানো দিন বলেই খেয়াল রাখতে পারে। বাট মার্টিন ব্রেডসন, আর্কিওলজিস্ট আর রোফে সেন্ট্রাল এখন 92 দিন পর্যন্ত। 70 বছর বয়স। সীমা পুলিশ অফিসিয়াল রিপোর্ট চেলে ও যেমন ফুটেজ, অটোপসি ফটো, লগ, কোনো ক্রিমিনাল প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ট্রাম্প প্রশাসনও 1992 সালে বলেছে আত্মহত্যায় কোনো ক্লায়েন্ট লিস্ট বা হত্যার চিহ্ন নেই। তবে সন্দেহের কারণও আছে। জেলের ভয়ানক অবহেলা, ক্যামেরা খারাপ, গার্ড ওরা চেক করেননি, হেলমেট ছিল না, এগুলো ষড়যন্ত্রের গুজব ছড়িয়েছে। ফরেন্সিক প্যাথোলজিস্ট মাইকেল ব্যাডেন, যিনি তার ভাইয়ের পক্ষে দেখেছেন, বলেন গলার হাইওয়ের বোনের ফ্র্যাকচার হত্যার স্ট্র্যাঙ্গুলেশন সাথে বেশি মেলে। আত্মহত্যার চেয়ে 1992 সালে ও তার রেজাল্ট কোনো ইচ্ছাতি খারাপ দাবি করেছেন। নতুন রিভিউ দরকার, কিন্তু সরকারি তদন্তে এগুলো খারিজ করা হয়েছে। এই ধরনের আঘাত বয়স্কদের হ্যাঙ্গিংয়েও হয়। প্রমাণ না পাওয়ায় অফিসিয়াল সিদ্ধান্তই দাঁড়িয়ে আছে। তো আত্মহত্যা বলাই বেশি নির্ভরযোগ্য, কিন্তু জেলের ফাঁকফোকর আর তার শক্তিশালী কানেকশনের কারণে অনেকে এখনো বিশ্বাস করে এটা সাজানো। তুমি কি মনে করো? এপস্টাইন কিভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন? এপস্টাইনের টাকা কোথা থেকে এলো? এটা একটা বড় রহস্য। জেফ্রি এপস্টাইনের বিপুল সম্পত্তি প্রায় 500 থেকে 16,000 মিলিয়ন ডলার। এখনকার রিপোর্টে 4.8 মিলিয়নও বলা হচ্ছে। এটা আসলে খুব সহজে বোঝা যায় না। সে কলেজ ড্রপ আউট, ম্যাথ টিচার থেকে শুরু করে কিভাবে এত টাকা জমালো? মূল্য 2-3টা বড় সোর্স। প্রথম আর সবচেয়ে বড়, লেস ওয়েক্সনার, ভিক্টোরিয়াস সিক্রেটের বিলিয়নিয়ার ফাউন্ডার। এপস্টাইন 1980 এর শেষে তার মানি ম্যানেজার হয়ে যায়, পাওয়ার অফ অ্যাটর্নি পায়, মানে ওয়েক্সনারের নামে কিনতে বেচতে ধার করতে পারত। ফলে ওয়েক্সনারের কাছ থেকে 20,000 মিলিয়ন ডলারের ফি পায়। এমনকি নিউ ইয়র্কের তার বিখ্যাত ম্যানশনটা ওয়েক্সনারই বিক্রি করে দিয়েছিল এপস্টাইনকে। দ্বিতীয়, লিওন ব্ল্যাক,
প্রাইভেট ইকুইটি বিলিয়নিয়ার। তার কাছ থেকে ট্যাক্স এস্টেট প্ল্যানিং এর জন্য 170 মিলিয়ন ফি। দুজনের কাছ থেকেই তার বেশিরভাগ ইনকাম হয়েছে। 1999 ধীরে ধীরে মধ্যে 470 মিলিয়ন ফি এসেছে। এছাড়া ইউএস ভার্জিন আইল্যান্ড ডজে কোম্পানি খুলে ট্যাক্স 90% কমিয়েছে। এটা তার ফাইন্যান্সিয়াল ট্রাস্ট কোম্পানির বড় সুবিধা। আরও আছে, প্রথম দিকে টাওয়ার্স ফাইন্যান্সিয়াল এর সাথে পঞ্জি স্কিমে জড়িত ছিল। 450 মিলিয়ন ফ্রড, যদিও চার্জ হয়নি। নিউ ইয়র্ক টাইমসের 2 বছর দূরতম বলছে অনেকটা স্ক্যাম, চুরি আর মিথ্যে দিয়ে উঠেছে। এখানে তার কিছু সম্পত্তির ছবি দেখলে বুঝবে কতটা লাক্সারি লাইফ ছিল। এপস্টাইন নিজে একটা ক্লাসিক ছবি, লেস ওয়েক্সোনা, ইয়ার কারণে সব শুরু। তার প্রাইভেট আইল্যান্ড লিটল সেন্ট জেমস, যেখানে অনেক কিছু ঘটেছিল, আর নিউ ইয়র্কের ম্যানশন যেটা 50 মিলিয়নের ওপর বিক্রি হয়েছে। তো তার কথা, কানেকশন, বড় ক্লায়েন্ট আর ট্যাক্স হ্যাক দিয়ে এত টাকা। কিন্তু অনেকে বলে এর পিছনে আরো অন্ধকার গল্প আছে। তুমি কি ভাবো? তার টাকার আসল উৎস কি মোসাদ বা সিআইএ এর মতো গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল? এটা একটা গভীর প্রশ্ন, চেক করছি। এপস্টাইনের টাকার আসল উৎস নিয়ে এখনো সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা লেস ওয়েক্সনার আর লিওন ব্ল্যাকের মতো বড় ক্লায়েন্টদের থেকে ফি। 1260 মধ্যে নতুন ফাইলগুলোতে দেখা যাচ্ছে ওয়েক্সনারের কাছ থেকে সে 60 মিলিয়নের উপর পেয়েছে। এমনকি তার ম্যানশনও ওয়েক্সনারই দিয়েছে। ট্যাক্স হেভেন, ভার্জিন আইল্যান্ডস আর পঞ্জি স্টাইল ডিল দিয়ে আরও জমিয়েছে। কোনো সরকারি রিপোর্টে অন্ধকার সোর্সে প্রমাণ নেই, শুধু কানেকশন আর ফাইন্যান্সিয়াল ট্রিক। কিন্তু মোসাদ বা সিআইএ যুক্ত ছিল কি না, এটা সবচেয়ে বড় ষড়যন্ত্র থিওরি। 1260 ফাইল রিলিজ দেখা যায়। একটা এফবিআই ইনফরমেন্ট বলেছে এপস্টাইন কো-অপ্টেড মোসাদ এজেন্ট ছিল, এহুদ বারাকের সাথে খুব ক্লোজ ছিল। বারাক তার আইল্যান্ডে যেত, এমনকি ইনভেস্টমেন্টও করত। ডারশো ভিজোয়েজ, তার অ্যাটর্নি, নাকি বলেছে সে ইউএস আর অ্যালাইড ইন্টেলিজেন্সের লোক। আর অ্যালেক্স অ্যাকোস্টা 1260 ডিল দিয়েছিল, বলেছিল আমাকে বলা হয়েছে সে ইন্টেলিজেন্সের নি, ছেড়ে দাও। তবে এগুলো প্রমাণ নয়, শুধু অভিযোগ আর গুজব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে কোনো লিঙ্ক নেই, বারাকের সাথে সম্পর্ক শুধু পলিটিক্যাল। সিআইএরও কোনো কনফার্মেড টাইম নেই। অনেকে বলে তার কানেকশন বারাক, রবার্ট ম্যাক্সওয়েল, যে মোসাদের ছিল, দিয়ে হানি ট্র্যাপ ব্ল্যাকমেল চালাতো। কিন্তু এটা এখনো থিওরি, অফিসিয়ালি না। কোনো ইন্টেলিজেন্স এজেন্ট ছিল না। দেখো এই ছবিগুলো, বারাকের সাথে অ্যাপস্টাইনের ক্লোজনেস দেখলে সন্দেহ হয়। এহুদ বারাক অ্যাপস্টাইনের সাথে একটা ডিনারে, আরেকটা বারাকের ছবি অ্যাপস্টাইনের এস্টেট থেকে। লেস ওয়েক্সেনার টাকার মূল সোর্স, আর তার আইল্যান্ডে যেখানে সবকিছু ঘটত। মোসাদের লোগো, ইয়ার নামে অনেক গল্প। তার কথা, টাকা এসেছে ক্লায়েন্ট আর ট্রিক থেকে। ইন্টেলিজেন্স লিঙ্ক খুবই সম্ভব, কিন্তু প্রমাণিত নয়। তুমি বিশ্বাস করো? প্লেডিল কি ছিল এবং কে করেছিল, কার নির্দেশে করেছিল? এপস্টাইনের আইল্যান্ডের গল্পটা খুবই অন্ধকার, একটু খুঁজে দেখি। লিডিল বলতে তুমি সম্ভবত লিটল সেন্ট জেমস দ্বীপটাকে বোঝাচ্ছ। এপস্টাইনের বিখ্যাত প্রাইভেট আইল্যান্ড, যাকে অনেকে পাপের দ্বীপ বা এপস্টাইন আইল্যান্ড বলে। এটা ক্যারিবিয়ানে ইউএস ভার্জিন আইল্যান্ডসের কাছে। 1998 সালে সে কিনেছিল। কি কি ছিল সেখানে? বড় ম্যানশন, সুইমিং পুল, হেলিপ্যাড, প্রাইভেট বিচ, একটা অদ্ভুত নীল সাদা স্ট্রাইপার টেম্পল জাতীয় বিল্ডিং, যার ছাদে গোল্ডেন ডোম। ভিতরে কি ছিল কেউ জানে না। কেউ বলে অফিস, কেউ বলে আরো খারাপ কিছু। গোপন ক্যামেরা, রেকর্ডিং সিস্টেম, অভিযোগ আছে প্রভাবশালীদের ব্ল্যাকমেলের জন্য। স্টাফ, গেস্ট হাউস আর অন্ধকার কোণ, যেখানে শিকারদের রাখা হতো। কি করেছিল? সেখানে অপ্রাপ্ত বয়স্কে মেয়েদের 10-এর 17 বছরের পাচার করে আনা হতো। তারা ম্যাসাজ দিতে বলা হতো, পরে যৌন নির্যাতন। গ্রুপ অ্যাক্টিভিটি, এপস্টাইন নিজে আর তার অতিথিরা, রাজনীতিবিদের, ধনকুবের, রাজ পরিবারের লোক এতে জড়িত বলে অভিযোগ। এটা মার্চ এর দশক থেকে মার্চ 1800 থেকে শায়দ আরো বেশি, আরো লাখো বছরের। তারপরে কিছু বাচ্চা বলে এতো। এটা মূলত রেফ্রিজারেটর পরিণত।
এতে ছোট ওয়েদার হাউস, মাইকেল ডান, ভিক্টোরিয়া কনজালভেক, জন বার্নিয়ে, এতে কেউ জানে না আমাদের দেশ থেকে রয়েছে রেফ্রিজারেটর। গিসলেইন ম্যাক্সওয়েল তার প্রাক্তন প্রেমিকা মেয়েদের রিক্রুট করত, প্রশিক্ষণ দিত। কার নির্দেশে? সবকিছু জেফ্রি এপস্টাইনের নির্দেশে। সে ছিল মূল বস। টাকা দিয়ে প্লেনে লোলিটা এক্সপ্রেস নিয়ে আসতো। ম্যাক্সওয়েল তার সেকেন্ড ইন কমান্ডে রিক্রুটমেন্ট আর অর্গানাইজেশন করত। কোনো বড় সংস্থা মোসাদ, সিআইএ নির্দেশ দিয়েছে বলে প্রমাণ নেই, কিন্তু গুজব আছে এটা হানি ট্র্যাপ ছিল, ব্ল্যাকমেলের জন্য। অফিসিয়ালি এপস্টাইন নিজের লোভ আর ক্ষমতার জন্য করত। দেখো এই ছবিগুলো, দ্বীপটা দেখলে বুঝবে কতটা গোপন আর লাক্সারি ছিল। দ্বীপের এরিয়াল ভিউ পুরোটা তার কন্ট্রোলে। আরেকটা ম্যানশন আর পুল দেখা যাচ্ছে, সেই বিখ্যাত টেম্পল যার রহস্য এখনো আছে। এপস্টাইন আর গিসলেন যারা সবকিছু চালাতো। ভয়ঙ্কর গল্প, তাই না? আরো কিছু জানতে চাও? বিল ক্লিন্টন এপস্টাইনের বিমানে একাধিকবার ভ্রমণ করেছেন। এতে কি কোনো অবৈধ কাজ জড়িত ছিল? তাকে কেন আরো গভীরভাবে তদন্ত করা হয়নি? দেখি বিল ক্লিন্টনের এপস্টাইন বিমানের ব্যাপারটা খুঁজে দেখি। হ্যাঁ, বিল ক্লিন্টন এপস্টাইনের প্রাইভেট জেটে, যাকে ললিটা এক্সপ্রেস বলা হয়, একাধিকবার উড়েছেন। ফ্রেন্ডলি লগ অনুযায়ী 200 বার পর্যন্ত, বিশেষ করে ডিসেম্বর সার মধ্যে। যদিও কিছু রিপোর্টে 70 বা তার কম বলা হয়, তবে এটা নিজেই অবৈধ নয়। এটা শুধু দেখায় তিনি এপস্টাইনের সঙ্গে সামাজিক প্রফেশনাল সম্পর্ক রেখেছিলেন। অবৈধতা বা অপরাধের প্রমাণ নেই। কোনো গুরুত্বপূর্ণ অপরাধ বা অপব্যবহারের অভিযোগ করেন। ক্লিন্টন নিজে বলেছেন তিনি এপস্টাইনের অপরাধ জানতেন না এবং 200 সালের আগে সম্পর্ক ছিন্ন করেছেন। এখন পর্যন্ত 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো আদালত বা তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। কেন আরো কঠোরভাবে তদন্ত বা শাস্তি দেওয়া হয়নি? কারণ প্রমাণের অভাব। শুধু বিমানে ওঠা বা ছবি থাকলেই অপরাধ হয় না। এখন কংগ্রেস তাই সংক্ষেপে বলতে গেলে ক্লিন্টনের এপস্টাইনের জেটে ওঠা ছিল ব্যক্তিগত সামাজিক সম্পর্কের অংশ, কিন্তু অপরাধের কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, তাই আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এখনো কিছু নতুন ফ্লাইট লগ বা ডকুমেন্ট বেরোলে হয়তো আবার আলোচনা হবে, কিন্তু এখন পর্যন্ত সবটাই অনুমান আর রাজনৈতিক টানাপোড়েন। যদি আর কিছু জানতে চাও বলিস। গিসলেইন ম্যাক্সওয়েল এপস্টাইনের অপারেশনে ঠিক কী ভূমিকা পালন করেছিলেন? তিনি কি একমাত্র প্রধান সহযোগী ছিলেন? আমি এখন সাম্প্রতিক তথ্য খুঁজছি। বিল ক্লিন্টন জেফ্রি এপস্টাইনের অপারেশনের যৌন পাচার নেটওয়ার্ক কোনো সরাসরি ভূমিকা পালন করেননি, অর্থাৎ তিনি কোনো অপরাধে অংশ নিন বা সহযোগী ছিলেন। বিশ্বাস মন্দিরে ডিওজে রিলিজড ফাইলস, 3 মিলিয়ন প্লাস পেজ কোর্ট ডকুমেন্টস এবং ভিকটিম স্টেটমেন্টস থেকে দেখা যায় তিনি এপস্টাইনের সামাজিক ও প্রফেশনাল বন্ধু ইভেন্টে, কিন্তু কোনো ভিকটিম যেমন ভার্জিনিয়া গিউফ্রে বা অন্যরা তাকে যৌন অপব্যবহার বা পাচারে জড়িত বলে অভিযোগ করেননি। ক্লিন্টন বলেছেন তিনি এপস্টাইনের অপরাধ জানতেন না এবং বিশ্বাসঘাতী সম্পর্ক ছিন্ন করেছেন। কোনো কোর্ট বা এফবিআই তদন্তে তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই, শুধু ফ্রেন্ডশিপ এবং ফটো ইমেল আছে। একমাত্র প্রধান সহযোগী না, এপস্টাইনের মূল সহযোগী ছিল গিসলেইন ম্যাক্সওয়েল, যাকে বিশ্বাস সাজা দেওয়া হয়েছে। অন্যরা যেমন ব্যবসায়িক পার্টনার, ফাইন্যান্সার বা সোশ্যাল কানেকশন বিল গেটস, ল্যারি সামার্স, এলন মাস্ক ইত্যাদি, কিন্তু কেউই প্রধান অপারেটর হিসেবে চিহ্নিত নয়। ক্লিন্টন শুধু একজন ফ্রেন্ড বলে হাই প্রোফাইল অ্যাসোসিয়েট। রাজনৈতিক চাপে বিশেষ করে রিপাবলিকানদের এখন হাউস ওভারসাইট কমিটিতে টেস্টিমনি দেওয়ার জন্য রাজি হয়েছেন। তার কথা বন্ধুত্ব ছিল, কিন্তু অপরাধে জড়িত নন। প্রমাণের অভাবে কোনো চার্জ নেই। গিসলেইন ম্যাক্সওয়েল এপস্টাইনের অপারেশনে ঠিক কী ভূমিকা পালন করেছিলেন? তিনি কি একমাত্র প্রধান সহযোগী ছিলেন? গিসলেইন ম্যাক্সওয়েলের ভূমিকা নিয়ে বলছি।